কলকাতা থেকে দূরত্ব মাত্র 900 কিলোমিটার। নীল জলরাশি আর সবুজ পাহাড় দ্বারা আবৃত বন্দরনগরী, যেখানে রয়েছে সমুদ্রের জল দ্বারা সৃষ্ট ন্যাচারাল আর্চ, রয়েছে অনেক সুন্দর সুন্দর সি বিচ, রয়েছে কালী মন্দির, ভারতের সর্বপ্রথম সাবমেরিন মিউজিয়াম, অত্যন্ত সুন্দর একটা চিড়িয়াখানা, এছাড়া রয়েছে এয়ারক্রাফট মিউজিয়াম, একটা ন্যাচারাল কেভ, রয়েছে একটা আস্ত ফিল্ম সিটি যার মধ্যে রয়েছে একটা সম্পূর্ণ শহর, রয়েছে অনেক সুন্দর সুন্দর পার্ক, লাইট হাউস, এছাড়াও রয়েছে চার্চ। আর এই সব কিছুকে একসাথে পাওয়ার জন্য আমরা পৌঁছে গেছিলাম ভারতের দক্ষিণ পূর্ব প্রান্তে অত্যন্ত জনপ্রিয় বন্দরনগরী বিশাখাপট্টনম, যেটাকে আমরা ভাইজ্যাক বলে জানি। চলুন আজকে তার গল্পই আপনাদের শোনাবো। সারাদিন ধরেই কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিমান আসা যাওয়া করে এই বিশাখাপট্টনম এয়ারপোর্টে। বিশাখাপট্টনম এয়ারপোর্টের কোড হলো VTZ। কলকাতা থেকেও প্রচুর বিমান যাওয়া আসা করে, আপনারা সেই বিমানে করে তো পৌঁছে যেতে পারেন এই বিশাখাপট্টনমে। এছাড়াও প্রচুর ট্রেন কিন্তু কলকাতা থেকে আসে, সেই সব ট্রেনের ডিটেল আমি স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন। মোটামুটি সময় লাগে 13 ঘন্টা থেকে 15 ঘন্টার মতো, কিন্তু সব থেকে ভালো হচ্ছে করমণ্ডল এক্সপ্রেসে জার্নি করা, সেক্ষেত্রে অনেকটা সময়ও বাঁচে এবং সব থেকে কম সময়ে আপনারা পৌঁছে যেতে পারবেন বিশাখাপট্টনমে। এবং সারাটা দিন এই বিশাখাপট্টনমে আপনারা সময় পেয়ে যাবেন ঘোরাঘুরি করার জন্য। কলকাতা থেকে বিশাখাপট্টনম পর্যন্ত ট্রেনের বিভিন্ন ক্লাসে কেমন কি ফেয়ার রয়েছে আমি স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা চাইলে এইভাবে কিন্তু পৌঁছে যেতে পারেন এই বিশাখাপট্টনমে। গুড মর্নিং। থাম্বনেল টাইটেল থেকে তো বুঝেই গেছেন এখন কোথায় দাঁড়িয়ে আছি, আর ভাইজ্যাক মানে বিশাখাপট্টনম অন্ধ্রপ্রদেশের। তা আমরা এখন দাঁড়িয়ে আছি আরকে বিচের কাছে। আরকে বিচের কাছাকাছি একটা গেস্ট হাউস নিয়ে নিয়েছি। সেই গেস্ট হাউসটা কেমন কি সেটা আপনাদেরকে দেখিয়ে দিই, কেমন ওখানকার রুম আর কি ট্যারিফ আছে সেইগুলো দেখিয়ে দিচ্ছি। আমি মেঘমাই ট্রিপ থেকে এই সিসাইড গেস্ট হাউস বুক করেছিলাম, যেটা রামকৃষ্ণ বিচ থেকে 1 কিলোমিটারের মতো দূরত্বে ছিল। রুম কিন্তু যথেষ্ট ভালো ছিল, আমাদের নিয়েছিল 800 টাকা। পরিষ্কার পরিচ্ছন্ন রুম, এসি থাকলেও আমি নন এসি হিসাবেই নিয়েছিলাম। কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছি, আপনারা চাইলে এই নাম্বারে কল করে বুক করে নিতে পারেন। রুমের মধ্যে ওয়ার্ড্রপ, LCD, টেবিল, চেয়ার সব কিছুই ছিল। এছাড়া ওয়াশরুমও কিন্তু যথেষ্ট পরিষ্কার ছিল, আমার তো যথেষ্ট ভালো লেগেছিল। ওয়াশরুমের মধ্যে গিজারও ছিল, কমোড, ফাসেট, মিরার সব কিছুই বিদ্যমান ছিল। দেখলেন রুম মোটামুটি বেশ ভালোই, পরিষ্কার পরিচ্ছন্ন, আর ট্যারিফও রিজনেবল। কারণ এই আরকে বিচের কাছাকাছি থাকতে হলে এখানে হোটেলের চার্জ অত্যাধিক, মানে মোটামুটি ধরুন 10,000, 12,000, 15,000, 18,000, 25,000 এরকম। কিন্তু আমরা এইখান থেকে মোটামুটি ওই 1 কিলোমিটার দূরেই পেয়ে গেছি এই গেস্ট হাউসটা। যাই হোক, এখন দাঁড়িয়ে আছি বিচের ধারেতেই। এইখানে রয়েছে সোনা আমাদের ইভানের মা। একটা অটো ঠিক করেছি, গাড়িতে করে ঘোরা যায়, কিন্তু চেষ্টা করি যেখানে যতটা কম খরচে ঘোরা যায় সেটা আমাদের পক্ষেই ভালো হয়। অটোতে কেমন ঘুরছি না ঘুরছি সব আপনাদের জানাবো। গাড়িতে হলে সেটা কেমন কি খরচা পড়বে, অটোতে কি খরচা, সাইট সিন 2 দিন এখান থেকে করব, আজকে সাইট সিন করব, কালকে সাইট সিন করব, কোথায় কোথায় যাচ্ছি সব ডিটেলে দেখাবো। এই বিচটা দেখিয়ে দিই, এই বিচটা দেখুন কেমন। এখানে কিন্তু স্নান করা অনেক জায়গাতে নিষিদ্ধ রয়েছে, তাও কিছু কিছু মানুষ স্নান করছে। দারুণ ঢেউ, মাঝে মাঝে আবার বড় বড় পাথরও রয়েছে। সমুদ্রটা আগে দেখে নিন, তারপর আবার ফিরে আসছি। ভাইজ্যাক ভ্রমণের একটা সম্ভাব্য ট্যুর প্ল্যান আমি স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন। ভাইজ্যাক মোটামুটি সারা বছরই ঘুরতে যাওয়া যেতে পারে, কিন্তু ভাইজ্যাক ভ্রমণের সবথেকে ভালো সময় হলো অক্টোবর মাস থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত। আমরা আরকে বিচে দাঁড়িয়েছিলাম, সেই কারণে আরকে বিচের ওপরেই কালী মন্দির দেখে নিলাম। এখানে ফটোগ্রাফি নিষিদ্ধ, সেই কারণে ভেতরে ফটো দেখাতে পারলাম না। কালী মন্দির দেখে আমরা পায়ে হেঁটে
পাশেই চলে গেলাম মৎস্যদর্শিনী দেখতে। এটি সপ্তাহে প্রতিদিনই খোলা থাকে, সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত। টিকিট বড়দের জন্য 50 টাকা, ছোটদের জন্য 20 টাকা, ফটোর জন্য 20 টাকা আর ভিডিওগ্রাফির জন্য 50 টাকা। এখানে বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ এবং প্রাণী রয়েছে, যেগুলো দেখতে কিন্তু দারুণ লাগবে। আপনাদের একটু ঝলক আমি দিয়ে দিচ্ছি। মৎস্যদর্শিনী দেখে নিয়ে বাইরে বেরিয়ে আমাদের 4টে স্পট দেখাবে, সেই শর্তে একটা অটো 1200 টাকার বিনিময়ে বুক করে নিলাম। সাইট সিন তো শুরু হবে, কিন্তু তার আগে ব্রেকফাস্টটা করে নেওয়া অত্যন্ত জরুরি। আর এখানে তো ব্রেকফাস্ট মানে ইডলি, বড়া, উপমা, ধোসা, এর বাইরে আর কিছু নেই। যাই হোক, যেটাই হোক সেটাই আপাতত করে নিতে হবে। করে নিয়ে তারপরে সাইট সিন শুরু করব। আমাদের অটো সতীশ নিয়ে এলো একটা সুন্দর রেস্টুরেন্টে, নেথি বিন্ডু। তা সেখানে ঢুকবো, সেখানে আগে ব্রেকফাস্টটা সেরে নেবো, তারপর আবার পথ চলা শুরু হবে। এসে গেছে মশলা ধোসা, তার সাথে রয়েছে এখানে সম্বর, আর এখানে রয়েছে চাটনি। আর এগুলো কি জেনে নেবো, তো क्या कहता है इसको? हाँ, अच्छा, मूंग दाल का डस्ट। अरे इसको जिंजर का चटनी। अच्छा, ये टमाटर का चटनी। और ये পুরি এসে গেছে, পুরি সবজি, ওই যা ধোসার সবজি সেই একই সবজি। সব রকমেরই একটু একটু করে নিয়ে টেস্ট করে দেখছি কেমন খেতে। এই মুগ ডালের ডাস্ট, এখানে জিঞ্জার চাটনি, আর এখানে এটাও একটা চাটনি, টমেটো চাটনি, এটাও নিলাম। আর এখানে আর একটা চাটনি, এটা কি যে ও বোঝাতে পারলো না, আমিও বুঝতে পারলাম। যাই হোক, নিলাম, নিয়ে টেস্ট করে দেখবো এরকম কেমন খেতে। প্রতিটা চাটনি কিন্তু আলাদা আলাদা দারুণ স্বাদ ছিল। ভেতরে মশলাটা কেমন কি দিয়েছে একটু দেখে নিন। প্রচুর প্রচুর এখানে এরকম দিয়েছে। আর টেস্ট খুব একটা ভালো লাগবে। জলখাবার খেয়ে নিয়ে তারপর আমরা পাড়ি দিলাম অটোতে করে আমাদের প্রথম দিনের অটোতে প্রথম স্পট, শহর থেকে 3 কিলোমিটার দূরের ফিশিং হারবার দেখতে। এই যে দেখতে পাচ্ছেন পাহাড়ের মতো হয়ে রয়েছে, চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এই সব কিন্তু এই শুটকি মাছ। জিজ্ঞাসা করে জানতে পারলাম যে এই সব যে মাছ ধরার ট্রলিগুলো আছে, এইগুলো যখন সমুদ্র থেকে ফিরে আসে তখন টাটকা মাছ এখানে বাজারে বিক্রি হয়। আবার প্রচুর মাছ এই রাস্তার ধারে ফেলে শুকিয়ে শুটকি হিসাবে দেশের বিভিন্ন প্রান্তে কেন বিদেশেও রপ্তানি করা হয়। মৎস্যদর্শিনী দেখে এসে হাজির হলাম ফিশিং হারবারেতে। মোটামুটি গন্ধে প্রাণ ওষ্ঠাগত, এত মানে গন্ধ এখানে, মানে যাদের শুটকি মাছের গন্ধে প্রবলেম আছে তাদের এখানে না আসাই ভালো। তা হারবারটা আমরা দেখিনি, এখান থেকে বোটে করে আবার এরা সমুদ্রেও নিয়ে যায়। তা সেক্ষেত্রে মোটামুটি চার্জ আছে 250 টাকা করে। সেটা আমরা যাব না, প্রচণ্ড রোদের তেজ। হারবারটা দেখিয়ে দিচ্ছি আপনাদের, আপনারা চাইলে আসবেন, এসে দেখে নেবেন তখন, বা এখানে বোটে করেও ঘুরে নিতে পারেন। এই যে বোটেতে মানুষেরা উঠেছেন, এনাদের প্রত্যেকে কিন্তু পার পার্সন 250 টাকা হিসাবে টিকিট করে নিতে হয়েছে। এই বোট কিন্তু নিয়ে যাবে তাদের সমুদ্রের দিকে। প্রচণ্ড গরম, যে কারণে একটু ডাব খেয়ে নিচ্ছি। ডাবের দামটা আমাদের অন্যান্য জায়গা থেকে একটু কম মনে হলো। ওই বড়ো সাইজের ডাবগুলো
30 টাকা করে বলছে, এইগুলো 20 টাকা করে বলছে, আর এইগুলো 30 টাকা করে। যে কারণে এই ডাবগুলোই নিয়েছি, বড় আছে, শ্বাস মালাই সব আছে। এই হচ্ছে সতীশের সাথেই আমরা আজও ঘুরছি, কালও ঘুরবো। এখানকার সমস্ত লোকাল যে সাইট সিনগুলো সতীশের সাথেই করব। আর সতীশের কন্ট্যাক্ট নাম্বার আমি এই যে স্ক্রিনে দিয়েছি, নিচে যেখানে দেখতে পাচ্ছেন এই নাম্বারটা, এটা সতীশেরই নাম্বার। ওই আপনারা যখন আসবেন সতীশকে কল করে, আগে থেকে একটু কল করে বলে দেবেন কবে কি আসছেন না আসছেন, কোন হোটেলে থাকছেন, ও আপনাদের ওখানে পৌঁছে যাবে। আর মোটামুটি যে ভাড়ার ব্যাপারে, কোথায় কি সাইট সিন করবেন, কত কি ভাড়া, সেটা ওর সাথে ডাইরেক্ট কথা বলে নেবেন। ফিশিং হারবার দেখে নিয়ে তারপর আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা ধরে অটোতে করে আমরা উঠতে থাকলাম রস হিল চার্চ দেখব বলে। অত্যন্ত সুন্দর এই রস হিল চার্চ। গিয়ে পৌঁছানোর পরে মনটা একদম ভরে গেল। আর এখান থেকে কেমন ভিউ এক্ষুনি আপনাদের দেখাচ্ছি। 1867 সালে এই চার্চটা তৈরি হয়েছিল। ওপর থেকে দুর্দান্ত একদম বার্ডস আই ভিউ পাওয়া যায়। পুরো এই ভাইজ্যাক শহরের ভিউ তো পাওয়াই যায়, এছাড়া ডক এরিয়ার ভিউও পাওয়া যায়। আর এই যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে ডকইয়ার্ড, এখানে কিন্তু প্রচুর জাহাজ তৈরি হয়। রস হিল চার্চ দেখে তারপর আমরা আবার রওনা দিলাম আমাদের পরের গন্তব্য ইয়ারাডা বিচ দেখতে। অত্যন্ত সুন্দর এই বিচটা, গিয়ে পৌঁছে বুঝতে পারলাম যেমন রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য, পৌঁছে সেখানে আরও সুন্দর লাগলো। এসে পৌঁছে গেলাম ইয়ারাডা বিচের কাছেই একদম। বাবা ভালো লাগছে? বিচের ধারে অনেক রকমের খাবার চোখে পড়লো। এছাড়া বারবিকিউ হচ্ছিল, ফিশ ফ্রাই করেও দিচ্ছিল, আর দারুণ কলা পাতাতে করে ফিশ ফ্রাই করে সার্ভ করছিল পেঁয়াজ, লঙ্কা, লেবু দিয়ে, যেটা দেখতে কিন্তু দারুণ লাগছিল। যদিও সেদিন আমরা এই ভাজা মাছ খাইনি, আমরা খেয়ে নিয়েছিলাম ভুট্টা। এবার চলুন আমার ঈগলের চোখে এই ইয়ারাডা বিচকে কেমন লাগছিল সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই।
ইয়ারাডা বিচ দেখে নিয়ে আমরা পৌঁছে গেলাম ডলফিনস নোজ লাইট হাউসেতে। এখানে প্রবেশ মূল্য বড়দের 10 টাকা করে আর 3 থেকে 11 বছরের বাচ্চাদের 3 টাকা করে। অতি অবশ্যই মনে রাখবেন, এখানে যদি লাইট হাউসে ঢুকতে হয় তাহলে আধার কার্ড জমা রেখে যেতে হবে, সেক্ষেত্রে আধার কার্ড নিয়ে আসতে ভুলবেন না। আর এই লাইট হাউসের ওপরে উঠতে গেলে কিন্তু এই বাইরের সিঁড়ির সামনে চটি খুলে রেখে তাহলে উপরে উঠে যাবে। এটা সপ্তাহে প্রতিদিন দুপুর 3টে থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। এই লাইট হাউসের ওপরে উঠে একদম ভাইজ্যাক শহরের এবং সমুদ্রের দুর্দান্ত একটা বার্ডস আই ভিউ আপনারা পেয়ে যাবেন। তা চলুন এইবারে এখান থেকে কেমন দেখা যায় ভাইজ্যাক শহরটাকে সেটাই আপনাদেরকে আমি দেখাবো। এই লাইট হাউসের উচ্চতা 59 ফুট। আর এইখানে যে লাইটটা বিকেলের পর থেকে জ্বলে, এই লাইটটা 54 কিলোমিটার দূর থেকে দ্রষ্টব্য হয়, যে লাইটটা এখন আপনারা দেখতে পাচ্ছেন। 4টে স্পট দেখিয়ে আমাদের অটো চালক সতীশ এসে শহরের মধ্যে এই কুরুসুরা সাবমেরিন মিউজিয়ামের সামনে আমাদেরকে ছেড়ে দিল। এরপর আমরা পায়ে হেঁটে এই কুরুসুরা সাবমেরিন মিউজিয়ামটা দেখে নিলাম। এখানে ভেতরে প্রবেশের জন্য বড়দের 70 টাকা করে টিকিট, ছোটদের 40 টাকা টিকিট, ক্যামেরার চার্জ 50 টাকা, ভিডিও ক্যামেরা 200 টাকা করে, আর স্কুলের বাচ্চারা যদি গ্রুপে আসে তা সেক্ষেত্রে 20 টাকা করে লাগে। 1971-এর ভারত পাকিস্তান যুদ্ধে এই আইএনএস কুরুসুরা একটা বিশাল ভূমিকা গ্রহণ করেছিল। এই আইএনএস কুরুসুরা S-20 ছিল ভারতীয় নৌবাহিনীর একটি ডিজেল ইলেকট্রনিক সাবমেরিন। এটি ছিল ভারতের 4র্থ সাবমেরিন। কুরুসুরা 18 ডিসেম্বর 1969 সালে কমিশন করা হয়েছিল এবং 31 বছরের চাকরির পর 27 ফেব্রুয়ারি 2001-এ ডিকমিশন করা হয়েছিল। ডিকমিশন করার পর এই সাবমেরিনটিকে বিশাখাপত্তনমের এই আরকে বিচে নিয়ে আসা হয় এবং পরবর্তীকালে 2002 সালের 9 আগস্ট তৎকালীন মুখ্যমন্ত্রী N. চন্দ্রবাবু নাইডু দ্বারা এটিকে এই মিউজিয়ামে রূপান্তরিত করা হয় এবং 2002 সালের 24শে আগস্ট জনসাধারণের জন্য এটিকে উন্মুক্ত করে দেওয়া হয়। ভাইজ্যাক ভ্রমণে সমগ্র পর্যটকদের কাছে এই সাবমেরিন কিন্তু একটা দর্শনীয় স্থান হিসাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কুরুসুরা সাবমেরিন মিউজিয়াম দেখে নিয়ে একদম রাস্তার অপর পারে আমরা চলে গেলাম TU-142 এয়ারক্রাফট মিউজিয়াম দেখতে। এখানে প্রবেশ মূল্য বড়দের জন্য 70 টাকা আর বাচ্চাদের জন্য 40 টাকা করে। এটা সপ্তাহে প্রতিদিনই খোলা থাকে দুপুর 2টো থেকে রাত 8:30 পর্যন্ত। এই TU-142 এয়ারক্রাফটটা প্রায় 29 বছর ধরে ইন্ডিয়ান নেভিতে ব্যবহার করা হয় এবং প্রায় 30,000 ঘন্টা অ্যাক্সিডেন্ট ফ্রি ফ্লাইংয়ের পর এটিকে 2017 সালের 29শে মার্চ ডিকমিশন করা হয়। ডিকমিশন করার পর 2017 সালের ডিসেম্বর মাসে তৎকালীন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ দ্বারা এটিকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছিল মিউজিয়াম হিসাবে।
এই মিউজিয়ামের ভিতরে এই TU-142 এয়ারক্রাফটের ব্যাপারে অনেক কিছু ডিটেলে দেওয়া রয়েছে, সেগুলো আপনারা সব কিছু দেখতে পাবেন এবং তার থেকে এই এয়ারক্রাফটের ব্যাপারে একটা আইডিয়া করতে পারবেন। আর এই এয়ারক্রাফটে আপনারা ফিজিক্যালি প্রবেশও করতে পারবেন এবং এই এয়ারক্রাফটের ভেতরে কেমন কি আছে না আছে সব কিছু দেখতে পারবেন। তা চলুন এবারে সেইগুলো আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিই। সর্বশেষ এই এয়ারক্রাফট মিউজিয়াম দেখে নিয়ে আমরা আমাদের প্রথম দিনের সাইট সিনের পর্ব শেষ করে তারপর চলে এলাম এই আরকে বিচেতে এবং বেশ কিছুটা সময় এই আরকে বিচেতে আমরা ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া করে দারুণ মজা করে সময় অতিবাহিত করলাম। এখানে কিন্তু আবার গ্যালারির মতো বসারও ব্যবস্থা রয়েছে এই বিচের ওপরে, সেখানেও আপনারা বসতে পারেন, বালির ওপরেও বসতে পারেন, দারুণভাবে সারা সন্ধ্যাটা কাটিয়ে নিতে পারেন। আমরা সেইভাবেই ওখানে কাটিয়ে নিলাম, তারপর ফিরে গেলাম আমাদের হোটেলে। আমাদের আজকে ভাইজাকে প্রথম দিনের সাইট সিন শেষ হলো, দারুণ দেখলাম, খুব ভালো লেগেছে। আর সবথেকে বড় কথা, আমাদের যে অটোর যে ড্রাইভার ছিল সতীশ, খুব ভালো ছেলে, সারাক্ষণ হাসি মুখ, এরকম দেখলেই ভালো লাগে। এইভাবে যে ভাইজাকে প্রথম দিনের যে সাইট সিন এই আপনারা তো দেখলেন, আবার কালকে আমাদের আছে সেকেন্ডের যে সাইট সিন, সেগুলো দেখাবো। আজকে 8টা স্পট দেখলাম, পরশু দিনকে আমরা যাব আরাকু ভ্যালি। তো মোটামুটি আজকের ভিডিওটাতে আর সেভাবে কিছু দেখানোর নেই। এই সন্ধ্যাবেলা বীজটা কেমন লাগছে সেটাও দেখিয়ে দিলাম। প্রথম দিনের সাইট সিনগুলো আপনাদের কার কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের কিন্তু প্রত্যেকটা লাইক আর প্রত্যেকটা কমেন্ট আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের কেমন লাগছে না লাগছে সেটা আমার জানা খুবই দরকার। তা আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক করে দেবেন। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, আবার আপনাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, শুভরাত্রি, গুড নাইট, বাই বাই।